অ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ময়মনসিংহ। তো আজকে আমরা ইংলিশ গ্রামারের আরেকটি গুরুত্বপূর্ণ আইটেম ন্যারেশন, সেই ন্যারেশন নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে আসা যাক, ন্যারেশন মানে কি? ন্যারেশন মানে হচ্ছে উক্তি। তাহলে সংজ্ঞাটা কি আসে? বক্তা যা বলে তাই হচ্ছে স্পিচ বা ন্যারেশন। এখন ন্যারেশনকে আমরা দুই ভাগে ভাগ করি। কিভাবে? একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন। তো প্রথমে আসা যাক ডাইরেক্ট স্পিচ কাকে বলা হয়। যখন বক্তার বক্তব্যকে কোনো ধরনের পরিবর্তন না করে হুবহু উপস্থাপন করা হয়, তখন সেটিকে আমরা বলবো ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন। কিন্তু যখন বক্তার বক্তব্যকে উপস্থাপক তার নিজের ভাষায় পরিবর্তন করে উপস্থাপন করে, তখন তাকে বলা হবে ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন। তো ন্যারেশন করতে হলে দুটি বিষয় তোমাকে ভালো করে জানতে হবে। একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, আরেকটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো প্রথমে আসা যাক রিপোর্টিং ভার্ব কাকে বলা হয়। রিপোর্টিং ভার্ব হচ্ছে যে ভার্বের সাহায্য নিয়ে বক্তার বক্তব্যকে উপস্থাপন করা হয়। আর রিপোর্টেড স্পিচ কোনটি? ইনভার্টেড কমার ভিতরে বক্তার যে বক্তব্য থাকে তাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। এখন এই রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচের পূর্বেও থাকতে পারে, পরেও থাকতে পারে। তো যেখানে থাকুক না কেন, যখন আমরা ইনডাইরেক্টে রূপান্তর করতে যাব, তখন অবশ্যই রিপোর্টিং ভার্বকে সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের পরেই বসাতে হবে। এখন মনে করো আমি বললাম হি সেড আই উইল মিট ইউ। এখানে দেখো সেড এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর আই উইল মিট ইউ এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো এই যে দেখো এখানে রিপোর্টিং ভার্বটা কিন্তু রিপোর্টেড স্পিচের পূর্বে রয়েছে। আবার এমন হতে পারে যে আই উইল মিট ইউ সেড হি, সেটা পরে চলে যেতে পারে। তো যেখানে যাক না কেন, আমি যখন এটাকে ইনডাইরেক্ট রূপান্তর করব, অবশ্যই সাবজেক্টের পরে ব্যবহার করব। তার জিনিসটা কি আসবে? হি সেড দ্যাট। এখন আই ছিল, আই হচ্ছে ফার্স্ট পারসন। তো এই ক্ষেত্রে তোমাদেরকে পার্সন সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। আর সেই ক্ষেত্রে মনে রাখতে হবে সেটা হলো যে যদি দেখো রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন রয়েছে, তাহলে সেটা কি করবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে। যদি সেকেন্ড পারসন থাকে, তাহলে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে। আর যদি থার্ড পারসন থাকে, সেই ক্ষেত্রে আমরা কোনো পরিবর্তন করব না। তো এখানে দেখো আই ছিল, আই কি ফার্স্ট পারসন, তো সেটা সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। তাহলে হি সেড দ্যাট, আই চেঞ্জ হয়ে হি হয়ে যাবে। উইল থাকলে সেটাকে আমরা উড দিয়ে লিখব। তারপরে উডের পরে তো ভার্বে কোনো পরিবর্তন হয় না, বসালাম মিট। তাহলে দেখো হি সেড দ্যাট হি উড মিট ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। এখানে দেখো আমার কোনো অবজেক্ট নাই, কারণ আমরা জানি যে ইউ সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে হয়, রিপোর্টিং ভাবে অবজেক্ট অনুসারে হয়। তো এখানে কোনো অবজেক্ট নেই। যখন এইরকম তোমরা পেয়ে যাবা যে অবজেক্ট নেই, তখন সেখানে আমরা অবজেক্ট হিসাবে সেন্টেন্সের অর্থভেদে মি ধরতে পারি, হিম ধরতে পারি, হার ধরতে পারি, অথবা দি পারসন স্পোকেন টু, অথবা দি পারসন রেফার টু ধরতে পারি। তাহলে যেহেতু হি এবং আই এর মধ্যে কথা হয়েছে, আমি ধরতে পারি এখানে হি সেড টু মি ধরতে পারি, তাহলে সুন্দর হয় ভাষাটা। সেই হিসেবে আমরা কি করতে পারি? হি সেড দ্যাট হি উড মিট মি। বুঝতে পেরেছি? এখন আসো, বলছিলাম যে থার্ড পারসন থাকলে তাহলে সেই ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। মনে করো এভাবে রয়ে গেল আই সেড টু ইউ, দিয়ে পরে বললাম হি ডিড দি ওয়ার্ক। এখানে দেখো হি ছিল থার্ড পারসন, তাহলে এটাকে আমরা কোনো পরিবর্তন করব না। চেঞ্জ করলে কি আসবে? আই ছিল। এখন সেড যদি শুধু থাকে তাহলে সেডে পরিবর্তন হয় না, কিন্তু সেডের পরে যদি টু বসে অবজেক্ট থাকে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টু উঠে যাবে, উঠে গিয়ে তার পরিবর্তে আমরা টোল্ড বসাবো। তবে মনে রাখতে হবে টোল্ডের পরে কোনো টু ব্যবহৃত হয় না। তাহলে আই টোল্ড ইউ, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, আমরা কমা বা ইনভার্টেড কমা উঠিয়ে দিব, দিয়ে তার পরিবর্তে এটা দ্যাট বসাবো। তারপরে হি, হি থার্ড পারসন চেঞ্জ হবে না, বসালাম হি। ডিড ছিল,
এটা পরে আমি আসছি। তারপর প্রাথমিক একটু বলে রাখি, ডিড মানে কি মূল ভারে পাস্ট ফর্মে রয়েছে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করব। তাহলে আই টোল্ড ইউ দ্যাট হি হ্যাড ডান দি ওয়ার্ক। এখন ন্যারেশন করতে হলে সাবজেক্টের বিভিন্ন ফর্ম সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। কি ধরনের ফর্ম? নমিনেটিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম, নমিনেটিভ ফর্ম যেটা সেটি সাবজেক্টিভ ফর্ম, তারপর অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম বা ডাবল পসেসিভ ফর্ম। সেটা কীরকম? মনে করো আই হচ্ছে নমিনেটিভ ফর্ম বা সাবজেক্টিভ ফর্ম, এটার অবজেক্টিভ ফর্ম কি? মি। একইভাবে আইয়ের পসেসিভ ফর্ম কি? মাই। একইভাবে আইয়ের ডাবল পসেসিভ ফর্ম হচ্ছে মাইন। একইভাবে তোমরা হি, সি, ইট, দে, ও এই প্রত্যেকটারই তোমার সাবজেক্টিভ ফর্ম বা নমিনেটিভ ফর্ম, পসেসিভ ফর্ম, ডাবল পসেসিভ ফর্ম এগুলি সম্পর্কে আইডিয়া নিয়ে নেবে। তারপরে আসো টেন্সের উপর ভিত্তি করে ন্যারেশনকে কীভাবে চেঞ্জ করব। এখন টেন্স সম্পর্কে অবশ্যই তোমার ভালো ধারণা থাকতে হবে ন্যারেশনে ভালো করতে হলে, কারণ তোমার সেন্টেন্সটা দেখেই চিনতে হবে যে আমার সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে। যদি দেখো সেন্টেন্সটি মানে রিপোর্টেড স্পিচটি আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাহলে এটাকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে যাব তখন সেটাকে চেঞ্জ করে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। যদি দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করব। যদি দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে তাহলে সেটা পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত হবে। আর যদি দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে তাহলে সেটা পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তিত হবে। আর যদি দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে তাহলে সেটা পাস্ট পারফেক্টে রূপান্তরিত হবে। যদি দেখো পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে তাহলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হবে। আর যদি পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় কোনো পরিবর্তন হবে না। চলো একটি উদাহরণের মাধ্যমে আমরা লক্ষ্য করি। He said to me, I had finished the work. তাহলে এটাকে যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে কি আসবে? সেড টু এর পরিবর্তে আমি টোল্ড দিতে পারি। হি টোল্ড মি দ্যাট। আই ছিল ফার্স্ট পারসন, সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে, তাহলে হি। এখানে দেখো এই যে পাস্ট পারফেক্ট টেন্স ছিল, কোনো পরিবর্তন হবে না, তাহলে হি হ্যাড ফিনিশড দি ওয়ার্ক। বুঝতে পেরেছি? তো এখন আসো, যদি দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে চিরন্তন সত্য অথবা বিজ্ঞানসম্মত কোনো ঘটনার কথা উল্লেখ করা হয়েছে বা অভ্যাসগত কোনো ঘটনার কথা উল্লেখ করা হয়েছে বা কাজের কথা উল্লেখ করা হয়েছে তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। মনে করে আমি বললাম হি সেড দি বয় টেক্স এক্সারসাইজ। তাহলে হি সেড দ্য বয় টেক্স এক্সারসাইজ ডেইলি। এখানে দেখো দি বয় টেক্স এক্সারসাইজ ডেইলি, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে এখানে তোমার তার একটা অভ্যাস বোঝানো হয়েছে, তার টেন্সে কোনো পরিবর্তন হবে না। চেঞ্জ করলে কি আসবে? হি সেড দ্যাট দি বয় টেক্স ডেইলি। তাহলে এখানে দেখো তার একটা অভ্যাস ছিল, কোনো পরিবর্তন হবে না। একইভাবে আমরা যদি বলি দ্য টিচার সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, কোনো চেঞ্জ হবে না। দ্য টিচার সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তার পরবর্তীতে আসো, যদি দেখো রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ফর্মে অথবা ফিউচার ফর্মে রয়েছে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সে কোনো পরিবর্তন হবে না। মনে করে আমি বললাম হি সেজ ইউ আর অনেস্ট। তা দেখো হি সেজ বলা হয়েছে, চেঞ্জ করলে কি আসবে? হি সেজ
দ্যাট ইউকে আমরা চেঞ্জ করবো অবজেক্ট অনুসারে, অবজেক্ট নাই, যদি আমি মি কল্পনা করি তাহলে আই হয়, আই এর পরে কি এম বসবে, আই এম অনেস্ট। বুঝতে পেরেছি? তো এখন আসো পরবর্তীতে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা দুটি ভাগে ভাগ করব, একটি হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডব্লিউএস কোয়েশ্চেন তো তোমরা অবশ্যই চিনো, হু, হুজ, হুম, হোয়াট, হাউ, হোয়েন, এগুলি দিয়ে সেন্টেন্স শুরু হবে। আর ইয়েস নো কোয়েশ্চেন কোনগুলি? যে সমস্ত সেন্টেন্সগুলি অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হবে। কথা হচ্ছে যে যদি দেখো ডব্লিউএস কোয়েশ্চেন রয়েছে, হু, হুজ, হুম, হোয়াট এগুলি রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে যখন আমরা ইনডাইরেক্ট করতে যাব তখন কোনো ধরনের দ্যাট অথবা টু বা ইফ এগুলি ব্যবহৃত হবে না, কারণ এখানে ডব্লিউএস কোয়েশ্চেনগুলি সেই নিজেই এখানে কনজাংশন হিসেবে কাজ করছে বা রিলেটিভ প্রনাউন হিসেবে কাজ করে যাচ্ছে। কিন্তু যদি অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয় তাহলে অবশ্যই আমাদেরকে ইফ বা ওয়েদার ব্যবহার করতে হবে। মনে করে আমি বললাম, এবং আরেকটি কথা বলে রাখি যে রিপোর্টিং ভার্ব হিসাবে এখানে আমরা ওয়ান্ট, এনকোয়ার, আস্ক অথবা ওয়ান্ট টু নো এগুলি ব্যবহার করব। পাস্টে হলে ওয়ান্টেড হবে, আস্কড হবে, ওয়ান্টেড টু নো এগুলো ব্যবহৃত হবে, এনকোয়ার্ড এগুলি ব্যবহৃত হবে। মনে করে আমি বললাম হি সেড টু মি, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তো এখানে যদি আমরা চেঞ্জ করি তাহলে কি আসবে? হি আস্কড মি, হোয়াট ছিল চেঞ্জ হবে না, হোয়াট হোয়াটই বসবে। ইউ ছিল, ইউ সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে, তাহলে হোয়াট আই। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন আমরা ইনডিরেক্টে রূপান্তর করব তখন সেই ক্ষেত্রে ওটার ইন্টারোগেটিভ থাকবে না, ওটা অ্যাসার্টিভ হয়ে যাবে। হি আস্কড মি হোয়াট আই ওয়ান্টেড। একইভাবে যদি এখানে বলতাম হি সেড টু মি আর ইউ ফাইন, তা চেঞ্জ করলে কি আসবে? হি আস্কড মি ইফ আই ওয়াজ ফাইন। বুঝতে পেরেছি? তো তার পরবর্তী আসা যাক ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে অবশ্যই আশা করি ধারণা আছে যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলা হয়? যে সেন্টেন্সের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ বা কোনো কাজে প্রস্তাব জানানো হয় তখন তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করতে হবে? আমরা কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে সেখানে টু ব্যবহার করব, সাধারণত টু ব্যবহার করব। আর যেটা করতে হবে সেটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব হিসাবে আমরা টেল ব্যবহার করতে পারি, আর্জ ব্যবহার করতে পারি, আস্ট ব্যবহার করা যাবে। এই আস্ট বলতে প্রশ্ন করা নয়, এই আস্ট বলতে তাগিদ দেওয়া অর্থে আমরা ব্যবহার করতে পারবো, অথবা প্রেজেন্টে হলে ফর বিড, পাস্টে হলে ফর বেড ব্যবহার করতে পারবো। তবে যদি আমি শিওর না হতে পারি যে কোনটা ব্যবহার করব তাহলে সেই ক্ষেত্রে টেল বা টোল্ড ব্যবহার করাটাই ভালো। মনে করো আমি বললাম হি said to me, bring a glass of water. যদি একে চেঞ্জ করি তাহলে কি আসবে? হি, আমরা অর্ডার দিতে পারি যেহেতু এখানে একটা আদেশ দেওয়া হচ্ছে। হি অর্ডার্ড মি টু ব্রিং এ গ্লাস অফ ওয়াটার। আবার অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা কি করব? যদি প্লিজ থাকে তাহলে রিপোর্টিং ভার্ব হিসাবে আমরা রিকোয়েস্টেড ব্যবহার করব, প্রেজেন্টে হলে রিকোয়েস্ট ব্যবহার করব, আর প্লিজ উঠে গিয়ে টু কাইন্ডলি কথাটা ব্যবহার করব। মনে করে আমি বললাম হি সেড টু মি, প্লিজ গিভ মি ইয়োর পেন। এটাকে যদি লিখতে যাই তাহলে কি আসবে? হি রিকোয়েস্টেড মি টু কাইন্ডলি গিভ। মি ছিল ফার্স্ট পারসন, তাহলে সাবজেক্ট অনুসারে। এখন মি হচ্ছে এখানে অবজেক্টিভ ফর্মে, তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম কি? হিম। ইওর সেকেন্ড পারসন অবজেক্টকে অনুসরণ করবে, তাহলে মি ছিল। ইওর হচ্ছে এখানে পসেসিভ ফর্ম, তাহলে মি এর পসেসিভ ফর্ম কি? মাই পেন।
তাহলে হি রিকোয়েস্টেড মি টু কাইন্ডলি গিভ হিম মাই পেন। তারপরে আসো ইম্পারেটিভ সেন্টেন্সে লেট আস থাকে, লেট আস, তখন সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে লেট উঠে যাবে, আস এর নমিনেটিভ ফর্ম মানে উই ব্যবহৃত হবে এবং তারপরে একটা শুড ব্যবহার করতে হবে। মনে করো আমি বললাম হি সেড টু মি লেট আস হেল্প দি লেম ম্যান। এটাকে যদি চেঞ্জ করি তাহলে কি আসবে? হি। এখন লেটাস থাকলে সেই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে কি ব্যবহার করব? এই ক্ষেত্রে আমরা সাজেস্টেড টু বা প্রপোজড টু ব্যবহার করব। তাহলে হি প্রপোজড টু মি, কমা ইনভার্টেড কমা। দেখো আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে সাধারণত টু বসে, তাহলে কেন বলা হয়েছিল? কারণ কখনো দ্যাট দিয়েও আমরা করতে পারি। তাহলে হি প্রপোজ টু মি দ্যাট, আস ছিল, চেঞ্জ করলে কি হবে? উই। তারপরে কি বলছে? শুড বসবে, বসাও শুড, উই শুড হেল্প দি লেম ম্যান। এটাকে আরেকটা নিয়মে করা যাবে। সেখানে কি করতে হবে? দ্যাট উই শুড, এই কথাটা আমরা লিখবো না, না লিখে শুধুমাত্র টু লিখবো। কিভাবে? হি প্রপোজ টু মি টু হেল্প দি লেম ম্যান। বুঝতে পেরেছি? আবার অনেক সময় দেখা যায় যে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট আস থাকে না, লেট আস না থেকে সেখানে লেটের পরে আমরা অন্য কোনো সাবজেক্ট ইউজ করতে পারি। লেট মি এভাবে থাকতে পারে, লেট মি হেল্প দ্য লেম ম্যান। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে লেট উঠে যাবে, উঠে গিয়ে আমরা মাইট বসাবো অথবা মাইট বি অ্যালাউড টু ব্যবহার করব এবং রিপোর্টিং ভার্ব হিসাবে আমরা উইশ ব্যবহার করতে পারি অথবা টেল ব্যবহার করতে পারি। চেঞ্জ করলে কি আসবে? যেহেতু পাস্টে ছিল আমরা টোল্ড ব্যবহার করি, হি টোল্ড মি, তারপর দ্যাট বসবে, তারপরে মি ছিল তাহলে হি হয়ে যাবে, ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে হি হয়ে গেল। হি টোল্ড মি দ্যাট হি মাইট হেল্প দি লেম ম্যান। আবার এটাকে আরেকটা নিয়মে করা যায়। কিভাবে? হি টোল্ড মি দ্যাট হি মাইট বি হেল্পড, মাইট বি অ্যালাউড টু হেল্প দ্য লেম ম্যান। কিভাবে? মনে করো আমি বললাম হি টোল্ড মি দ্যাট হি মাইট বি allowed to help the lame man। এখন আসো ইম্পারেটিভ সেন্টেন্সে অনেক সময় ভকেটিভ কেস থাকে। ভকেটিভ কেস কোনটা? সম্বোধনকারক। তো সম্বোধনকারক কোনটা? কাউকে সম্বোধন করে আমরা যে কথাগুলি বলি, যেমন বললাম ফ্রেন্ডস, ব্রাদার্স, সিস্টার্স, আঙ্কেল, আন্ট, এই যে কথাগুলি বললাম এগুলিকে বলা হয় ভকেটিভ কেস। তো যদি ভকেটিভ কেস থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে, ওই স্ট্রাকচার অনুযায়ী আমরা চেঞ্জ করব। কিভাবে? সেন্টেন্সের শুরুতে আমরা অ্যাড্রেসিং বসাবো, অ্যাড্রেসিং বসানোর পরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট যে থাকবে, যদি হিম থাকে হিম বসাবো, যদি হার থাকে হার বসাবো, যদি দ্যাম থাকে তাহলে দ্যাম বসাবো, যদি এটা না থেকে আমরা অন্য কোনো থাকে, যেমন আমি বললাম যে পার্সন ছিল, স্পিকার বললাম আর লিসেনার বললাম, তো সেই ক্ষেত্রে লিসেনার ব্যবহার করব। তাহলে অ্যাড্রেসিং বসালাম, রিপোর্টিং ভার্বের অবজেক্টে বসবে, তারপরে একটা এজ বসবে, তারপরে ভকেটিভ কেস বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তার পরবর্তীতে বাকি অংশগুলি বসাতে হবে যথা নিয়মে। মনে করো আমি বললাম হি সেড টু মি ব্রাদার প্লিজ হেল্প মি। তো এটাকে যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে কি আসবে? অ্যাড্রেসিং বসালাম, রিপোর্টিং ভাবে অবজেক্ট, তাহলে মি বসাই, অ্যাড্রেসিং মি, এজ বসালাম, তারপরে ব্রাদার,
তারপর সাবজেক্ট বসালাম হি, প্লিজ ছিল, তাহলে আমরা রিকোয়েস্টেড ইউজ করি, হি রিকোয়েস্টেড বসালাম। তারপরে মি বসাতেও পারো, না বসালেও চলবে। হি রিকোয়েস্টেড মি, যেহেতু প্লিজ ছিল, টু কাইন্ডলি হেল্প মি, ফার্স্ট পারসন, সাবজেক্ট অনুসারে হিম হয়ে যাবে। তাহলে কি আসলো? অ্যাড্রেসিং মি অ্যাজ ব্রাদার, হি রিকোয়েস্টেড মি টু কাইন্ডলি হেল্প হিম। আবার এটাকে আমরা আরেকভাবে করতে পারবো। কিভাবে? সাবজেক্ট বসিয়ে অ্যাড্রেসড বসিয়ে করতে পারবো। কিভাবে? হি অ্যাড্রেসড মি অ্যাজ ব্রাদার অ্যান্ড রিকোয়েস্টেড মি টু কাইন্ডলি হেল্প হিম। দুটি নিয়মই কারেক্ট, তুমি যে কোনো একটা ফলো করতে পারবে। তারপর আসো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে গেলে সেই ক্ষেত্রে আমরা যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ ডিলাইট, ক্রাইড আউট উইথ ডিলাইট, এই জাতীয় ওয়ার্ড ইউজ করব। যে দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেম উইথ সোরো অথবা এক্সক্লেম উইথ গ্রিফ ব্যবহার করতে পারি। যদি দেখি যে বিস্ময় প্রকাশ করা হচ্ছে তাহলে এক্সক্লেম উইথ সারপ্রাইজ অথবা এক্সক্লেম উইথ ওয়ান্ডার ইউজ করব। যদি ক্রোধ বা রাগ বোঝানো হয় তাহলে এক্সক্লেমড উইথ অ্যাঙ্গার আমরা ইউজ করতে পারবো। আর যদি কাউকে বিদায় জানানো হয় তাহলে প্রেজেন্টে হলে বিড, পাস্টে হলে বেইড ব্যবহার করব। আর যদি কাউকে শুভেচ্ছা জানানো হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব হিসাবে উইশ, পাস্টে হলে উইশড ব্যবহার করব। মনে করো আমি বললাম হি সেড হোয়াট এ নাইস বয়। এখন এখানে হোয়াট এ ছিল, তাহলে হোয়াট এ যদি থাকে তাহলে আমরা এ ভেরি ব্যবহার করব। কি হবে তাহলে? আসবে হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট the boy was very nice। বুঝতে পেরেছি? তার পরবর্তীতে আসো যেটা বলছিলাম যে যদি কাউকে বিদায় জানানো হয় তাহলে আমরা বিড, পাস্ট হলে বেড ব্যবহার করব। আমি বললাম মনে করে এখানে হি সেড টু মি গুড বাই, এটাকে চেঞ্জ করলে কি আসবে? হি বেড মি গুড বাই অথবা হি বেড গুড বাই টু মি। একইভাবে যদি আমরা বলি হি সেড টু মি গুড মর্নিং, তা চেঞ্জ করলে কি আসবে? হি উইশড মি গুড মর্নিং। বুঝতে পেরেছি? এখন আসো আরেকটা বাকি ছিল অপটেটিভ সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্স সেটার মাধ্যমে কী করা হয়? কারোর জন্য দোয়া বা প্রার্থনা করা হয়। এই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হিসাবে উইশ, ব্লেস বা প্রে ব্যবহার করব। তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে যদি সৃষ্টিকর্তার কথা উল্লেখ করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই প্রে ব্যবহার করব, আর বাকি সকল ক্ষেত্রে উইশ বা ব্লেস ব্যবহার করব। যেমন মনে করে আমি বললাম হি সেড মে আল্লাহ হেল্প আস। তো এটাকে চেঞ্জ করলে কি আসবে? যেহেতু আল্লাহ কথাটা বলা হয়েছে আমরা প্রেড ইউজ করব। হি প্রেড, কমা ইনভার্টেড কমা উঠে যাবে, তার পরিবর্তে দ্যাট বসবে, সাবজেক্ট চলে আসবে। তাহলে সেই হিসাবে আল্লাহ, মে থাকলে আমরা জানি মাইট হয়ে যায়, তাহলে আল্লাহ মাইট হেল্প আস। তো এখন আসা যাক প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে যদি দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে তারপরে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স চলে আসছে, তাহলে দ্বিতীয়টাকে যুক্ত করার জন্য প্রথমটা আমরা লিখবো যে হি সেড টু মি, বা যেটাই থাকো হি সেড টু ইউজ করব, বা হি টোল্ড ইউজ করব, বা যে কোনো সাবজেক্ট থাকো সেড টু বা টোল্ড ইউজ করব। পরবর্তী যখন ইন্টারোগেটিভ যুক্ত করতে যাব তাহলে তখন সেই ক্ষেত্রে আমরা অ্যান্ড আস্কড ইফ বসাবো অথবা অ্যান্ড আস্কড প্লাস ডাবলএস কোয়েশ্চেন বসাবো। বুঝতে পেরেছি? যদি ইম্পারেটিভ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যান্ড টোল্ড দিয়ে করতে পারি অথবা অ্যান্ড অর্ডার, মানে অর্থভেদে যেটা আসে সেটা ব্যবহার করব। আর যদি দেখি অ্যাসার্টিভ পরপর কয়েকটা রয়েছে তাহলে সেই ক্ষেত্রে কি করব? প্রথমটা ক্ষেত্রে আমরা
অবশ্যই সেড ব্যবহার করলাম, দ্বিতীয়টার ক্ষেত্রে অ্যান্ড সেড দ্যাট ব্যবহার করলাম, তৃতীয়টার ক্ষেত্রে অ্যান্ড অ্যাডেড দ্যাট ব্যবহার করলাম, এরপরেও যদি থাকে অ্যান্ড ফার্দার অ্যাডেড দ্যাট অ্যান্ড মোর ওভার অ্যাডেড দ্যাট অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট এগুলির মাধ্যমে যুক্ত করব। তো প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে কয়েকটা বিষয় মনে রাখতে হবে যে প্যাসেজ ন্যারেশনে অনেক সময় দেখা যায় যে সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল রয়েছে। তো এটাকে যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত যে অংশটা রয়েছে সেটাকে অবশ্যই সেন্টেন্সের প্রথমে নিয়ে আসব। মনে করে আমি বললাম হি সেড। আচ্ছা, এটাকে যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল বলছে, আগে আমরা স্পিচটাকে নিয়ে আসা সুন্দর হবে জিনিসটা। মনে করে আমি বললাম আর ইউ ব্রাদার্স asked the man sitting on a chair। তাহলে এটাকে যখন আমরা চেঞ্জ করতে যাব, এই যে দেখো সিটিং অন এ চেয়ার ছিল, এটাকে আমরা কি লিখব? সিটিং অন এ চেয়ার। The man asked if they were brothers। কিন্তু এটা যদি প্রেজেন্ট পার্টিসিপল না থেকে পাস্ট পার্টিসিপল থাকতো তাহলে সেই ক্ষেত্রে আর আমরা স্থানে পরিবর্তন করতে পারতাম না, পাস্ট পার্টিসিপলটা যেখানে থাকবে সেখানে রেখে দিতে হবে। এখন আসো, প্যাসেজ ন্যারেশনে আমরা দেখি অনেক সময় ইয়েস বা নো থাকে। তো ইয়েস থাকলে আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ইউজ করব, যদি নো থাকে তাহলে সেই ক্ষেত্রে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ইউজ করব। আর বাকি যে অংশটা রয়েছে সেটাকে যুক্ত করার জন্য আমরা অ্যান্ড সেড দ্যাট দিয়ে যুক্ত করতে পারি, অথবা শুধু দ্যাট যুক্ত করতে পারি। মনে করো আমি বললাম হি সেড আর ইউ ফাইন। Yes, said I। তো এটাকে যখন আমরা চেঞ্জ করতে যাব তখন কি আসবে? হি asked if I was fine। I replied in the affirmative। এরপর এখানে যদি আরও কোনো অংশ থাকতো তাহলে বলতে হতো এখানে অ্যান্ড সেড দ্যাট অথবা দ্যাট। তবে মডার্ন ইংলিশে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভটা ইউজ না করে বলা হচ্ছে যে অংশটা লুকায়িত আছে ওটা বের করে আনার জন্য। কি লুকায়িত? মনে করে প্রশ্ন করছে আর ইউ ফাইন, তার উত্তরটা কি? ইয়েস আই এম। তো মডার্ন ইংলিশে বলা হচ্ছে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ না লিখে সরাসরি লেখার জন্য আই রিপ্লাইড দ্যাট আই ওয়াজ, এভাবে করতে বলা হয়েছে। ওকে যদি থাকে সেই ক্ষেত্রে আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ব্যবহার করতে পারি। তো মডার্ন ইংলিশের ক্ষেত্রে বলা হয়েছে যে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ইউজ না করে রিপোর্টিং ভার্ব হিসাবে আমরা এগ্রিড ইউজ করতে পারি। মনে করি আমি বললাম হি সেড ওকে আই উইল জয়েন, এটা আমরা কি করতে পারি তাহলে? হি এগ্রিড দ্যাট হি উড জয়েন, এভাবে হবে। আর যদি ওল্ড ইংলিশে করো তাহলে বলতে হবে হি সেড অথবা হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট হি উড জয়েন। তবে দুটি কারেক্ট, যে কোনো তোমরা প্রয়োগ করতে পারবে। এখন অনেক সময় দেখা যায় রিপোর্টের স্পিচে থ্যাংক ইউ থাকে, এরকম যদি থাকে থ্যাংক ইউ, তখন সেই ক্ষেত্রে আমরা সরাসরি থ্যাঙ্কড করে ফেলবো। মনে করি আমি বললাম হি সেড টু মি থ্যাংক ইউ, তা এটাকে আমরা সরাসরি করতে পারি হি থ্যাঙ্কড মি। আবার অনেক সময় দেখা যায় রিপোর্টের স্পিচে লায়ার, হিউমারিস্ট এই জাতীয় কথা উল্লেখ করা হয়, তখন স্লো কোচ মানে অলস ব্যক্তি এই জাতীয় কথা উল্লেখ করা হয়, তখন সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমরা সরাসরি কল্ড দিয়ে করব। মনে করে আমি বললাম হি সেড টু মি লায়ার, তা চেঞ্জ করলে কি আসবে? সরাসরি বলতে পারবো হি কল্ড মি এ লায়ার। বুঝতে পেরেছি? তাছাড়া দেখা যায় অনেক সময়
সেন্টেন্সে বাই আল্লাহ, বাই গড, বাই লাভ এই জাতীয় কথা উল্লেখ করা হয়, তখন সেই ক্ষেত্রে আমরা কী করব? সেই ক্ষেত্রে দুইভাবে করা যাবে। যদি আমরা প্রথমেই ভার বসিয়ে করি তাহলে সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই গড, মানে যেটা থাকবে সেটা অনুযায়ী লিখবো। আর যদি দেখি যে সাবজেক্ট বসিয়ে করতেছি তখন সেই ক্ষেত্রে আমরা সোয়ারিং না বলে সোর ইউজ করব। মনে করে আমি বললাম হি সেড বাই আল্লাহ আই উইল হেল্প ইউ। তো এটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে কি আসবে? সোয়ারিং বাই আল্লাহ হি সেড দ্যাট হি উড হেল্প মি। আবার এটাকে যদি সোর দিয়ে করতে যাই তাহলে কি আসবে? হি সোর বাই আল্লাহ দ্যাট হি উড হেল্প মি। তো এতটুক আসলো। এখন আসো অনেক সময় রিপোর্টের স্পিচে আমরা দেখি সরি কথাটা উল্লেখ করা থাকে, সরি। তখন সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমরা কয়েকভাবে করতে পারি। একটা করতে পারি সাবজেক্ট প্লাস অ্যাপোলোজাইজড ইউজ করতে পারি, অথবা সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সাবজেক্ট প্লাস এক্সপ্রেসড প্লাস রিগ্রেট বসাতে পারি, অথবা এক্সপ্রেসিং রিগ্রেট দিয়েও করতে পারি। মনে করি আমি বললাম হি সেড সরি I could not come। এই ক্ষেত্রে আমরা চেঞ্জ করলে কি আসবে? মনে করি আমি বললাম এক্সপ্রেসিং রিগ্রেট হি সেড দ্যাট হি কুড নট। এখন তুমি ভাবতে পারো যে কাম তো গো হয়, তো কাম এখানে কাম রয়ে গেল কেন? এক্ষেত্রে মনে রাখতে হবে যদি স্থানটা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি তাহলে সেই ক্ষেত্রে কাম বা হেয়ারের পরিবর্তন হয় না। স্থানটা যদি নির্দিষ্ট করে উল্লেখ করা থাকে তাহলে সেই ক্ষেত্রে হেয়ার চেঞ্জ হয়ে দেয়ার হবে, কাম চেঞ্জ হয়ে গো হবে। যেহেতু এখানে কোনো সেন্টেন্সের কোথাও আমি কোনো স্থান উল্লেখ করি নাই, সেই ক্ষেত্রে কামে কোনো পরিবর্তন হবে না। তাছাড়া অনেক সময় দেখা যায় সেন্টেন্সে আমরা মনে করো বাস্তব জীবনের কথা চিন্তা করো, আমরা অনেক সময় কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য বলি এক্সকিউজ মি, লুক, হ্যালো এই জাতীয় শব্দ ইউজ করে থাকি। তো এইগুলোর মাধ্যমে মূলত তার নিকট আমি ক্ষমা প্রার্থনা করছি না, মূলত এটার দ্বারা আমি তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। এই ক্ষেত্রে আমি কী করতে পারি? সেন্টেন্সের শুরুতে ড্রয়িং ব্যবহার করতে পারি, অথবা সাবজেক্ট প্লাস ড্রিউ ইউজ করতে পারি। মনে করি আমি বললাম হি সেড এক্সকিউজ মি, মনে করি এখানে বললাম হি সেড এক্সকিউজ মি ক্যান ইউ সে সামথিং অ্যাবাউট দ্য ম্যাটার। এটাকে চেঞ্জ করলে আমরা কীভাবে করতে পারি? ড্রয়িং অ্যাটেনশন, হি আস্কড মি ইফ আই কুড সে something about the matter। অথবা এটা করতে পারতাম কিভাবে? he drew my attention and asked me if I could say something about the matter। তো আজকে এই পর্যন্তই রইল। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। এটাকে নিয়ে আরও প্র্যাকটিস বেশি করবে, অনুশীলন যত করবে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি এটা তোমাদের ক্লিয়ার হবে। ধন্যবাদ।